বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আগামীকাল 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির জীবনের এক কলঙ্কজনক দিন বা অধ্যায়ে 1975 সালের এই দিনে অর্থাৎ 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তৎকালীন রাষ্ট্রপতি এবং বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, যার নামে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন এবং তার যুদ্ধকালীন উপস্থিতির চাইতে প্রবল ছিল, সেই মানুষটিকে সপরিবারে, দুই কন্যা দেশের বাইরে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন, সপরিবারে এবং তার আরও স্বজনদের এবং তার সঙ্গে যারা স্টাফ, পার্সোনাল স্টাফ বা বাড়িতে যারা কাজ করতেন তাদের অনেকেই নিহত হয়েছেন। এই দিনটিকে স্মরণ করবার জন্য আজকের এই বিশেষ তৃতীয় মাত্রা আমরা বোঝার চেষ্টা করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, পরবর্তীতে তার হত্যাকাণ্ডের বিচার না করানোর যে আইন হয়েছে, ইতিমধ্যেই বিচার কার্য সমাপ্ত হয়েছে, কিন্তু এখন অনেকের মধ্যে প্রশ্ন আছে যে এই বিচারের নেপথ্যে যারা, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা, বিশেষ করে তাদের বিচার হলো কি না, কতটা হলো, মূল পরিকল্পনা যারা করেছিলেন তারা কি এই বিচারের আওতায় আসলেন কিনা, এবং এই হত্যাকাণ্ডের নানান দিক নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথি আজকে আমার সঙ্গে স্টুডিওতে একজন রয়েছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সমর রেজাউল করিম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, ঢাকার নিজ বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর আবু সাইদ, এবং লেখালেখির সঙ্গে দীর্ঘদিন যুক্ত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে তার একটি বই আছে, ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস, তিনি আমাদের সঙ্গে নিজ বাসা থেকে যুক্ত হচ্ছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাডভোকেট সমর রেজাউল করিম, আপনার কাছ থেকে শুনতে চাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট, এবং এটি নিয়ে আইনি লড়াই করেছেন, আপনিও সেই লড়াইয়ের অংশীদার ছিলেন। সো প্রেক্ষাপট এবং এই হত্যাকাণ্ড আসলে কোন মোটিভ নিয়ে করা হয়েছিল মনে হয়? আমি কথা বলার শুরুতেই 15 আগস্টের নির্মম বর্বরতার শিকড় বাঙালি জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে একই বছরের 3রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নৃশংস হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলছি। বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একেবারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার পূর্বের থেকেই একটি স্বপ্ন, একটি ধারা, একটা চিন্তা চেতনা, একটা বিশ্বাস নিয়ে গিয়েছিলেন। সেটা কলকাতার ইসলামিয়া কলেজ থেকে শুরু হয়েছিল, এবং তারও যদি পূর্বে আসি, সে ফরিদপুর ছাত্রলীগের নেতৃত্বে এবং গোপালগঞ্জে যখন পড়েন সেখান থেকেই, মানে একেবারে বলা যেতে পারে বর্ন লিডারশিপ তার ভিতর থেকে এগিয়ে আসায় তিনি অপ্রতিরোধ্য একটি মানসিকতা নিয়ে এগিয়ে চলেছিলেন। তার ভিতরে একটা স্বপ্ন লালিত ছিল যে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা, কিন্তু শুরুতেই সে কথাটা তিনি বলেননি, পর্যায়ক্রমে তিনি এগিয়েছিলেন। সেটা ভাষা আন্দোলন, তারপর শিক্ষা কমিশন আন্দোলন, এরপর সামরিক শাসন বিরোধী আন্দোলন, একটা পর্যায়ে এসে 6 দফা বাঙালির ম্যাগনা কার্টা যেটাকে বলা হয় সেটাকে নিয়ে, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধের ভিতর থেকে তিনি তার স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন, বাঙালিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনে দিয়েছিলেন। তার টার্গেটটা ছিল যে এই অঞ্চলের মানুষরা, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ অন্য ধর্মাবলম্বী, তাদেরকে একটা ফোরামে নিয়ে আসতে হবে। সেই ফোরামটা তিনি বাংলা ভাষাভাষীদেরকে তৈরি করেছিলেন বাঙালি জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ করে। এবং তখন যারা কট্টর কিছু সনাতন ধর্মাবলম্বী ছিল, তারা আবার কিছু কট্টর ইসলাম ধর্মাবলম্বী ছিল, যারা রক্ষণশীল ছিল, সেই মানুষদেরকেও ধীরে ধীরে তিনি তার রাজনীতির স্রোতে আনার একটা সম্মোহিত যোগ্যতা তিনি অর্জন করেছিলেন। তিনি মানুষের মনকে রিড করতে পারতেন, সে কারণেই গ্রামগঞ্জে রাস্তাঘাটে সর্বত্র তিনি চলে একটা জায়গায় আসতে পেরেছিলেন। এখানে প্রণিধানযোগ্য যাদের সান্নিধ্যে বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আব্দুর রশিদ তর্কবাগিশ, এর ভিতর থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক একটা পর্যায়ে কিন্তু তারা রাজনীতিতে কিছুটা নির্জীব হয়ে যান। কেউ কেউ ভিন্ন রকম, কেউ বলেন আমি অসুস্থ, কেউ বলেন শান্তি সম্মেলনে যাব, শেরে বাংলা বললেন যে আমার শারীরিক অবস্থা ভালো না, আমি অ্যাক্টিভ পলিটিক্স করব না। একটা পর্যায়ে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আলাদা দল করে চলে গেলেন। তখন কিন্তু অনেকটা অসহায় অবস্থায়
তরুণ শেখ মুজিবের হাতে আওয়ামী লীগের দায়িত্ব আসলো। সেখান থেকে কিন্তু তাকে আওয়ামী লীগকে পুনর্গঠন করে এই সিনিয়র নেতারা না থাকা সত্ত্বেও এগিয়ে নিয়ে আসার ভিতর থেকে অসাম্প্রদায়িক আধুনিক একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য তার স্বপ্নটা নিয়ে তিনি চলেছিলেন। তার একটা সহযোদ্ধা টিম হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে দেখা গেল যে যারা স্বাধীনতায় বিশ্বাস করতেন না, দুইটা শ্রেণী। একটা শ্রেণী মুক্তিযুদ্ধকে বলতেন দুই কুকুরের লড়াই, তারা একটু কট্টর চাইনিজপন্থী ছিলেন। আর একটা শ্রেণী যারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন। দেশের ভিতর এই পার্টটা, আর দেশের বাইরে মার্কিন সাম্রাজ্যবাদ, চীন, মিডল ইস্টের কিছু কান্ট্রি, তারা কিন্তু ফিল করলেন যে তারা বোধহয় হেরে গেছেন, এবং হেনরি কিসিঞ্জার মনে করলেন যে ব্যক্তিগতভাবে তার পরাজয় হয়ে গেছে। তো দেশের বাইরের এই সেক্টরটা, দেশের বাইরের ওই মহলটা সম্মিলিতভাবে তারা মনে করলে যে একটা পরাজিত জায়গায় আমরা থাকবো কিনা, তখন দেশি এবং বিদেশি চক্র বাংলাদেশের অভ্যন্তরে তাদের এজেন্ট তৈরি করা শুরু করলেন। এভাবে এজেন্ট তৈরি করা শুরু করলেন, ক্যান্টনমেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি করা, অস্থিতিশীলতা সৃষ্টি করা। রক্ষী বাহিনীর কথা বলে বলতেন যে তোমাদের তো কোনো দামই থাকলো না, নতুন বাহিনী হয়ে গেছে। সেখানে তাদের স্বপ্নে বিভোর করে ভুল তথ্য দিয়ে একটা জায়গায় নিয়ে আসলেন। আবার বাংলাদেশের ভিতরে যারা অতি উৎসাহী রাজনীতিক ছিলেন, তথাকথিত রেডিক্যাল ফোর্স, তাদের বলা হলো তোমরা সমাজতন্ত্র কায়েম করবা, তোমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কায়েম করবা, তোমরা এই করবা ওই করবা। আবার চাইনিজ পন্থীদের বললেন শ্রেণী শত্রু খতম করে বুর্জোয়া সমাজ ধ্বংস করতে হবে। সবকিছু মিলে সিভিলের ভিতরে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা হলো, ক্যান্টনমেন্টের ভিতর সৃষ্টি করা হলো, এবং স্বাধীনতা বিরোধীরা উজ্জীবিত হয়ে গেল। আর তাদের পৃষ্ঠপোষকতা দেওয়া হলো বিদেশ থেকে। এই প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যা করার প্রেক্ষাপট রচনা করা হয়েছিল। জি, আসবো আবার আপনার কাছে। প্রফেসর আবু সাইদ, আপনি আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে একটি বই লিখেছিলেন, বহুল প্রচারিত বই, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ফ্যাক্টস অ্যান্ড ডকুমেন্টস। আমার একটু জিজ্ঞাসা যে বহু বছর আগে লেখা এই বই, এর মধ্যে অনেক সময় গড়িয়েছে। আপনার উপলব্ধিতে কি আর কোনো পরিবর্তন, মানে সেই বইয়ের মধ্যে যা আছে তার বাইরে চিন্তায় কোনো পরিবর্তন আছে, না আপনি সেই বইয়ে যা ছিল তাতেই স্টিক করবেন? বইয়ের ভিতরে যা ছিল সেটা এখনো প্রাসঙ্গিক এবং এর যথার্থতা রয়েছে, তবে এর সঙ্গে যুক্ত করা যায়। সেটা হলো এই হত্যাকাণ্ডের মূল নায়ক ছিলেন হেনরি কিসিঞ্জার। আমরা হত্যার বিচার করেছি, হত্যাকাণ্ডের বিচার করতে পারেনি। সম্প্রতি কিসিঞ্জারের উপরে একটা বইও লিখিত হয়েছে। সেখানে লেখক, আমেরিকান লেখক, তিনি স্পষ্টতই বলেছেন যে বঙ্গবন্ধু বলেন, আলেন্দু বলেন, থিউ বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে, এসব হত্যাকাণ্ডের সঙ্গে কিসিঞ্জার জড়িত। একটু আগে আবার শ্রদ্ধ রিজার্ভ করিম সাহেব যে কথা বললেন, তার সাথে আমি একমত। দেশি এবং বিদেশি চক্র মিলে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এই হত্যা কেন করা হয়েছে তার ব্যাখ্যা, বিশ্লেষণ বিরাট বিশাল ব্যাপার। কারণ বঙ্গবন্ধুর জীবনটাই হলো বিশাল ক্যানভাসের ব্যাপার, বহু বর্ণিল এবং হত্যাকাণ্ডের তথ্য জটিল। অগাস্টের শোকের পাশে দাঁড়িয়ে জাতির পিতা বা জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি মূল্যায়ন করবো এভাবে, তিনি একদিকে ছিলেন রাজনৈতিক কবি, পয়েন্ট অফ পলিটিক্স, যেটা বহুল প্রচারিত, টাইম পত্রিকা এটা প্রকাশিত হয়েছিল সম্ভবত। শুধু তাই নয়, তিনি দূরদৃষ্টি সম্পন্ন একজন দার্শনিকের প্রজ্ঞা নিয়ে সমগ্র জীবনে দুঃখী মানুষের মুক্তির মশাল হাতে নিয়ে তিনি চারণের বেশি সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন এবং দুঃখী মানুষের মুক্তির জন্য অগ্রসর হয়েছেন। তিনি নায়ক বা মহানায়ক নন, তিনি মহামানব। শুধু মহামানব না, তিনি বিশ্ব নেতাদের প্রতি শীর্ষস্থানে নিয়মতান্ত্রিক ভাবে
একটা দেশকে, জনগণকে সংগঠিত করে নির্বাচনের ভিতর দিয়ে শক্তি অর্জন করে সেই শক্তি নিয়ে তিনি অগ্রসর হয়েছেন এবং জনগণের রায়ের যে শক্তি সেটা বাস্তবায়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। এখানে আমার বইয়ের কথা উল্লেখ করেছেন, আপনাকে ধন্যবাদ। তারপরে আমি যে কথা বলবো, ফিল্ড মার্শাল আইয়ুব খানের ডায়েরি একটা আছে, ডায়েরিজ অফ ফিল্ড মার্শাল আইয়ুব খান। আইয়ুব খান লিখেছেন মার্চকে সামনে রেখে ৭১ সালে যে শেখ মুজিবুর রহমান তিনি অত্যন্ত বিজ্ঞতার সঙ্গে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন যেখানে সামরিক শাসন প্রেসিডেন্ট এরিয়াকে নথি স্বীকার করতে হবে, না হলে পাকিস্তান ঠিক না। তিনি আরো লিখেছেন ডায়েরি, শেখ মুজিব ওই উত্তাল দিনে অত্যন্ত মাথা ঠান্ডা করে ইউডিআই না করে, অর্থাৎ একতরফা স্বাধীনতা ঘোষণা না করে তিনি দক্ষ শিকারের মতো, সেনাপতির মতো তিনি নিঃশব্দভাবে কাজ করেছেন। তার কাজের ধারা ছিল দ্বিমুখী। একদিকে নিয়মতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়া, জনগণকে সুসংগঠিত করা, আর অন্যদিকে পাকিস্তান সামরিক বাহিনী যদি আঘাত করে তাকে সশস্ত্রভাবে প্রতিরোধ করার জন্য সমস্ত জাতিকে ঘরে ঘরে দুর্গ করে তোলার জন্য আহ্বান জানিয়েছিলেন। তার বাস্তবায়নের জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুসারে ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, মেহনত মানুষ, বুদ্ধিজীবী, চাকরিজীবী সবাই এক কাতারে এক মহড়ায় এসে দাঁড়িয়েছে। পৃথিবীর ইতিহাস যখন কোন জাতি ঐক্যবদ্ধ, সেই ঐক্যবদ্ধ শক্তিরই হয় অপ্রতিরোধ। বঙ্গবন্ধু সেই অপ্রতিরোধ শক্তির নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় তার দ্বারাই সম্ভব হয়েছে। আজকে বলতেই হবে এই বাংলাদেশ অভ্যুদয়ের বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিন মেনে নেয়। এমনকি ৭ই মার্চ বঙ্গবন্ধু যেদিন ঐতিহাসিক ভাষণ দেন, সেদিন বঙ্গবন্ধুর কাছে দুটো বার্তা আসে। একটা বার্তা পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, আর সশরীরে দেখা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তাটা ছড়িয়েছিলেন তখনকার রাষ্ট্রদূত হারল্যান্ড। বলেছিলেন, তুমি যদি একতরফা স্বাধীনতা ঘোষণা করো তাহলে যুক্তরাষ্ট্র তোমার সাথে থাকবে। বঙ্গবন্ধু এর আগেও কিন্তু 15 কি 16 ফেব্রুয়ারি তাজউদ্দিন সাহেব, ডক্টর কামাল হোসেন কয়েকজনকে নিয়ে, ব্যারিস্টার আমিরুল ইসলাম কয়েকজনকে নিয়ে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি এখনই একতরফা স্বাধীনতা ঘোষণা করব। কিন্তু তখন বায়ান্না ছিল একতরফা স্বাধীনতা ঘোষণার পরে 10 লক্ষ লোককে হত্যা করা হয় জেনারেল অযোগ্য সহ। সেদিন বিশ্বের সারা জায়গায় এটা বুঝে বঙ্গবন্ধু তার পদক্ষেপ থেকে জেনেভা কনভেনশন অনুসারে প্রথম আক্রমণকারী হলে একতরফা স্বাধীনতা ঘোষণা করলে গণতান্ত্রিক বিশ্ব অথবা সমাজতান্ত্রিক বিশ্ব যে সমর্থন করবে না, একথা বুঝতে পেরেই তিনি স্বাধীনতা ঘোষণা করেন। প্রফেসর আবু সাইদ, আমি একটু থামিয়ে দিতে চাই, মানে আপনি যদি ছোট করে শেষ করেন জি জি, এই জায়গাটা। সেটা হলো এই, বঙ্গবন্ধু তার সমগ্র জীবন সাধনা, যেমনটি সমরেজাল্ট শেখ বলেছেন, তার লক্ষ্য ছিল দুঃখী মানুষের মুক্তি। সেই মুক্তির মশাল নিয়ে তিনি অগ্রসর হয়েছিলেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করেই তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্র পদ্ধতি কি হবে, রাষ্ট্রের কাঠামো কি হবে, পুনর্গঠন কি হবে, সবকিছুই তিনি করেছিলেন। এবং
তখনই তিনি স্থির করেছিলেন রাষ্ট্রীয় 4 মূলনীতির কথা, যার সংবিধানে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে রক্ত শহীদের রক্ত অর্জিত সেই রাষ্ট্রীয় 4 মূলনীতি আমরা অর্জন করেছিলাম তার সংবিধানে। আমি আসবো এই পর্যায়টা শুনতে আপনার, কারণ সেই সংবিধানের স্বাক্ষরকারীদের মধ্যে আপনিও একজন। আমরা আসবো সেই কথা শুনতে। তার আগে আমি অ্যাডভোকেট সমর রেজাউল করিমটা আপনার কাছ থেকে শুনতে চাই। মিস্টার মিনিস্টার, যেটি প্রফেসর আবু সাইদ বলছিলেন যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখনো হয়নি। আমি সাইদ ভাইয়ের সঙ্গে একমত যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের, আমি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র লয়ার হিসাবে আমার যে পর্যবেক্ষণ, এই বঙ্গবন্ধু হত্যা মামলার সঙ্গে আমি প্যানেলে লয়ার হিসাবে ছিলাম এবং আমি খুব গভীরভাবে বিষয়টাকে পর্যালোচনা করেছি, পর্যবেক্ষণ করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশে যে বিদ্যমান আইন দণ্ডবিধি, এই দণ্ডবিধিতে কয়েকটা অধ্যায় আছে। প্রথম একটা অধ্যায়ের কথা আমি বলবো যে কারো দায়িত্বে অবহেলার কারণে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে তিনিও অপরাধী হবেন। যেমন আপনি একটা গাড়ি ড্রাইভ করার সময় আপনি অসতর্ক ছিলেন, সেই অবস্থায় যদি কোনো দুর্ঘটনা ঘটে কারো মৃত্যু হয় তাহলে আপনার দায়িত্ব অবহেলার কারণে, অথবা একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলতেছে, আপনি প্রপারলি প্রোটেকশন মেজার্স টানেননি, নিচে কেউ মারা গেলে আমাদের ক্রিমিনাল লতে বলে, দণ্ডবিধির 304-এর কত বলে যে গাফিলতির কারণে মৃত্যুর জন্য আপনি অপরাধী হবেন। তাহলে বঙ্গবন্ধুকে প্রোটেকশন দেওয়ার জন্য যারা দায়িত্বরত ছিলেন, সেটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের হোক, ল এনফোর্সিং এজেন্সির হোক, বা যদি অন্য কোনো ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কেউ থেকে থাকেন, তাদের ব্যর্থতার দায় কিন্তু দণ্ডবিধি অনুযায়ী হওয়ার কথা ছিল, তাদের কাউকে আইনের আওতায় আনা হয়নি। সেকেন্ড হচ্ছে আমাদের যে কনস্পিরেসি বলা হয় বাংলাদেশের বিদ্যমান আইনে, যে অপরাধমূলক ষড়যন্ত্র, সে অপরাধমূলক ষড়যন্ত্রের সূচনা কিন্তু আপনি সুইডেনে থেকে বাংলাদেশে যদি কোনো হত্যাকাণ্ডের জন্য আপনি ইন্ধন যোগান, তাহলে যদি সেটার সার্কমাস্টেন্সিয়াল এভিডেন্সে লিঙ্ক অফ চেইনে মেলে, তাহলে আপনি কিন্তু তার সঙ্গে সম্পৃক্ত। বঙ্গবন্ধুকে হত্যার জন্য যে প্রচেষ্টা হয়, সেই প্রচেষ্টায় প্রথম টার্গেটটা শুরু হয় 1972 সনের জুন মাসে। মেজর ফারুক মার্কিন দূতাবাসে গিয়ে বললেন যে আমরা অস্ত্র কিনবো। সেখানে কিন্তু তিনি কোনো অথরিটি ছিলেন না অস্ত্র কিনতে, গভর্নমেন্টের পক্ষে রিপ্রেজেন্ট করতে যাওয়ার জন্য, সেখানে তিনি গেলেন। দ্বিতীয়বার 1973 সনের আপনি 11 জুলাই তারা আবার গেল অস্ত্র কেনার নামে, এবং সেখানে গিয়ে বলো ব্রিগেডিয়ার জেনারেল জিয়র রহমানের নেতৃত্বাধীন একটি কমিটির পক্ষ থেকে আসছে, আমরা আর্মস কিনতে চাই। 74 সালের 13ই মেতে আবার কর্নেল ফারুক রশিদ হাই কমিশনে গেলেন এবং তারা বলেন আমরা সরকার উচ্ছেদ করতে চাই, তোমাদের সাহায্য চাই, আমেরিকান হাই কমিশনে। এরপর 1975 সনের 20 মার্চ তারা সরাসরি জিয়র রহমানের সঙ্গে দেখা করে সেখানে তারা বললেন যে আমরা এই কর্মকাণ্ড করতে যাচ্ছি, তোমাকে লিডারশিপে চাই। জিয়র রহমান ব্যক্তিগত কারণে সেটা অংশগ্রহণ না করলেও তিনি বলছিলেন যে তোমরা যদি এটা করতে চাও তোমরা এগিয়ে যাও। তার টার্মসটা ছিল গো অ্যাহেড। এটা জিল্লুর ভাই আপনি জানেন, আপনি একাধিকবার এইসব বিষয় নিয়ে অনুষ্ঠান করেছেন। আমাদের দেশের কমান্ড, আমি তো বঙ্গবন্ধুর হত্যাকারীদের একজনের সাক্ষাৎকারও নিয়েছিলাম এবং সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে কোনো বিদেশি শক্তি ছিল না, আমরাই হত্যা করেছি, অন্য কারো পরামর্শে আমরা এটা করিনি, তিনি বলছেন আর কি। না, এখন আমি আসি গ্রানাডা টেলিভিশনের সঙ্গে তাদের যে সাক্ষাৎকারটা, যেটা আইটিভি ইউকে থেকে প্রচারিত হয়েছে, এবং তাদের যে ইন্টারভিউটা, দীর্ঘ ইন্টারভিউটা লিপসুলস এবং অ্যান্থনি ম্যাসকারহান্সের, সমগ্র ডকুমেন্টসগুলো আমার পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করার সুযোগ হয়েছে। আমি নির্মোহভাবে সেটাকে দেখার চেষ্টা করেছি। সেখানে তারা বলছেন যে আমরা যখন, উনি নেতৃত্বে আসবেন না, কিন্তু বলছেন তোমরা যদি ডিসাইড করে থাকো তাহলে তোমরা এগিয়ে যেতে পারো। যে গো অ্যাহেড শব্দটা, আমি বিদেশিদের কথা বলছি না, আমি বলছি বিদেশের পার্টটা বলছি। সেখানে কিন্তু জিয়র রহমানের গো অ্যাহেডটা হলো কমান্ডিং কোনো ব্যক্তি যদি তার সাবঅর্ডিনেট ব্যক্তিদেরকে গো অ্যাহেড বলে, ইটস অ্যামাউন্ট টু অর্ডার। এই অর্ডারটা হলো একটি বৈধ সরকারকে উচ্ছেদ করা, বৈধ সরকারের গণতান্ত্রিক রাষ্ট্রপতিকে উচ্ছেদ করা, এবং করতে যাওয়ার পথে যেখানে যে ঘটনাটি ঘটবে সেই ঘটনা সংগঠনে তিনি তাদেরকে হুকুম দিয়ে দিলেন। এবং এটা যে শুধু জিয়র রহমান করলেন তা না, এই বিষয়ের সঙ্গে তারা বিভিন্ন সময় যাদের সঙ্গে বৈঠক করেছেন, বসেছেন, সেই জায়গাটা আসে। এখন আমি যে 4টি রেফারেন্সের কথা বললাম, যে আপনার সঙ্গে বঙ্গবন্ধুর এক খুনি সাক্ষাৎকারে বলছেন বিদেশির কেউ নাই, আমাদের আমি জিজ্ঞেস করেছিলাম, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা জিজ্ঞেস করেছিলাম। থ্যাংক ইউ। সেই ক্ষেত্রে 4টি ইন্টারভিউ তাদের যে বাইরে বেরিয়ে আসছে, এই 4টি ইন্টারভিউ কিন্তু 2005 সালে মার্কিনীদের যে ডিক্লাসিফাইড ডকুমেন্ট করেসপন্ডেন্স, সেই করেসপন্ডেন্স থেকে বেরিয়ে আসছে যে তারা এসেছিলেন। এখন মার্কিনীরা
তাদের কাছে এত সালের এত তারিখে গেছে এবং তারা সেখান থেকে ওয়াশিংটনকে মেসেজ দিয়েছেন ওরাই চাচ্ছে, এরাই করতেছে, এরাই চাচ্ছে, এরাই করতেছে, এরা বলছে আমাকে নেতৃত্বে আসছে। তাদের নিশ্চয়ই এমন কোনো ঘটনা ছিল না যা কর্নেল ফারুক রশিদ সম্পর্কে ৭২ সাল থেকে শুরু করে ৭৫ সাল পর্যন্ত সমস্ত ঘটনা ডকুমেন্ট তারাই তৈরি করে দেবেন, এমন কথা না। আবার গ্রানাডা টেলিভিশনে তারা যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউর ডকুমেন্টসটা আমার কাছে এখনো আছে। সেখানে তারা বলছে আমাদের ফার্স্ট চয়েস, অবভিয়াসলি আওয়ার ফার্স্ট চয়েস অফ জেনারেল জিয়া। এবং সেখানে তারা যে বিভিন্ন অন্যদের সাহায্য নিয়েছেন দেশ বিদেশে সেটারও তারা কিন্তু সেখানে ইঙ্গিত করেছেন। এবং যেটা লিপসুলস তার স্টাডি করে বলছেন যে আমি নিশ্চিত যে জিয়াউর রহমানের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া এটা কোনোভাবে সম্ভব হয়নি। এবং সেখানে তিনি বলছেন যে এই ক্ষেত্রে আমেরিকার ইনভলভমেন্টটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা তার স্টাডি থেকে বলছেন। ইন দ্যাট কেস এই মামলায় জিয়াউর রহমানকে আসামি করা হলো না কেন? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বললাম যে দায়িত্ব অবহেলা ব্যক্তিদের আসামি করা হয়নি, কনস্পিরেসির সঙ্গে যারা জড়িত তাদের আসামি করা হয়নি। আমার কাছে মনে হয় যে চার্জশিটে জিয়াউর রহমানের নাম আসা উচিত ছিল এবং আরো কিছু ব্যক্তিদের নাম যারা এই ক্ষেত্রটা রচনা করেছে। এই ক্ষেত্র রচনার ক্ষেত্রে বেনিফিশিয়ারি যারা হবে কনসিকুয়েন্সে তারাও কিন্তু এটা আসামি হবে, তাদের আসামি করা হয়নি। আমি বলবো যে বঙ্গবন্ধু হত্যা মামলাটা আর বিচারটা একটা অসম্পূর্ণ বিচার হয়েছে। তাদের বিচার করা যাবে না বাংলাদেশের আইনে, কিন্তু চার্জশিটে আসা উচিত ছিল যে এইভাবে হি ওয়াজ ইনভলভড উইথ দিস কনস্পিরেসি। কিন্তু যেহেতু তিনি মারা গেছে তাই বিচার করা যাবে না, তাই তার প্রসঙ্গে ফাইনাল রিপোর্ট দিলাম। তার প্রসঙ্গটা যেভাবে আসে নাই এইটা কিন্তু ডকুমেন্টে এসে গেছে। ডকুমেন্টে এভাবে আসছে 161-এর যে স্টেটমেন্টটা হয় সাক্ষীতে, সেই স্টেটমেন্টে এটা আসছে। একজন তৎকালীন সেনা কর্মকর্তা দুইজন যে কোর্টে সাক্ষী দিয়েছেন সেখানে আসছে। এক্সট্রা জুডিশিয়াল এভিডেন্স যেটা ফারুক রশিদের স্টেটমেন্ট সহ অন্যদের স্টেটমেন্ট সেগুলো এসেছে। তারপর রশিদের স্ত্রী জোবায়দা রশিদের যে স্টেটমেন্ট কোর্টে সেই স্টেটমেন্টের ভিতরে আসছে। ফলে তার নাম কিন্তু রেকর্ডের ভিতরে এসে গেছে, কিন্তু চার্জশিটের ভিতরে তার নামটা না আসাটাকে আমার মনে হয় অসম্পূর্ণ রয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে কনস্পিরেসি খন্দকার মোশতাকের নাম না, সেটা বললাম খন্দকার মোস্তাকি শুধু না, আরো বেশ কয়েকজনের ভিতরে ইনভলভ। এর ভিতরে কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে যারা চলতেন রাজনীতিতে অথবা প্রশাসনিক পরিসরে ছিলেন এমন অনেক ব্যক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। আমাদের একটা ওয়ার্ড আছে যে ক্রিমিনাল কনস্পিরেসি কিন্তু দৃশ্যমান কোনো ঘটনা ঘটবে না। আপনি ইঙ্গিত দিয়ে যদি কাউকে এগিয়ে যেতে বলেন তাহলে আপনার ইঙ্গিতটা প্রুভ হলে আপনিও এখানে আরেকটি বিষয় যেটা আমি পুরোটা উল্লেখ করছি না, যেহেতু ওই সাক্ষাৎকারটি আর প্রচারিত হয়নি বা প্রচার করা যায়নি। এমন ইঙ্গিত ছিল যে ওই সাক্ষাৎকারে আমি যেটি জানতে পেরেছি যে তারা আওয়ামী লীগের তৎকালীন অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন নেতার সঙ্গে খন্দকার মোশতাক সহ যোগাযোগ করেছিলেন যে তারা এই ধরনের ঘটনা ঘটাবেন এবং তারপরে পরবর্তী সরকারে তারা, বাকিরা রাজি হননি, খন্দকার মোশতাক রাজি হয়েছিলেন, এ কথা সত্য। কিন্তু জানতেন কিন্তু সবাই। আমি কিন্তু আপনার ওই জায়গাটা এসে আমি বললাম অনেকেই কিন্তু জানতেন আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ যে এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। আমি কিন্তু সেজন্যই বলতেছিলাম যে বঙ্গবন্ধুর আশপাশে থাকা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশনের অনেকেই, এবং আমাকে ওখানে কিন্তু নাম মেনশন করে করে বলেছেন কে কার সঙ্গে, রশিদ কার সঙ্গে, ফারুক কার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জি প্লিজ। আমি কিন্তু সেই জায়গাটা এসে গতকাল একটা হাউজে বলেছে এবং আজকে আপনার সঙ্গে আমি বললাম যে আমার বিশ্বাস জন্মেছে বিভিন্ন স্টাডি থেকে যে অনেকেই এই মামলার ইনভেস্টিগেশন আসার কথা ছিল, তাদের নাম আসে নাই। ইতিহাসকে যদি দেখতে হয় তাহলে নির্মোহভাবে দেখতে হবে। আর জুডিশিয়াল প্রসিডিংকে যদি অ্যাডভান্স করতে হয় সেক্ষেত্রেও কিন্তু চোখ কান বন্ধ করে অ্যাডভান্স করতে হবে। এই ক্ষেত্রে হয়তো প্রত্যক্ষভাবে সামনে যারা তাদের বিচার করা হয়েছে কিন্তু অসম্পূর্ণ রয়েছে। এই ক্ষেত্রে এখন একটি স্কোপ আছে। ফৌজদারি কার্যবিধির 173(3) খ ধারায় বলা হয়েছে কোনো মামলায় যদি চার্জশিট হয়ে যায়, বিচার হয়ে যায়, যে প্রক্রিয়া হয়ে যাক, তারপরে যদি কোনো এভিডেন্স আসে তখন কিন্তু তদন্ত কর্মকর্তা ফার্দার ইনভেস্টিগেশন করে রিপোর্ট সাবমিট করতে কোনো বাধা নাই। আমি মনে করি এই মামলার ফার্দার ইনভেস্টিগেশন হয়ে সকল ঘটনাকে তথ্য-উপাত্ত আকারে নতুন করেও আবার সূচনা করার সুযোগ রয়েছে। ডক্টর আবু সাঈদ, সেই জন্য প্রয়োজন একটা কমিশন গঠন যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো তদন্ত করবে। হত্যাকাণ্ড কিংবা এই ধরনের অপরাধ কোনোদিন তামাদি হয়ে যায়। আমার ধারণা আইনের বিশেষজ্ঞ আছেন, উনি বলতে পারবেন। সেজন্য কমিশন করে সমস্ত জিনিস একত্রিত করে চিহ্নিত করা দরকার। আমি শুধু কয়েকটা কথা বলবো, সেটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের দৃশ্যমান
কর্মকাণ্ড কিন্তু শুরু হয় মুক্তিযুদ্ধের ভিতরে, মুক্তিযুদ্ধের সময়। হেনরি কিসিঞ্জার তার যে বই লিখেছেন, বইটা বাজারে পাওয়া যায়, অনেক বড় বই। সে বইয়ের ভিতর বাংলাদেশ চ্যাপ্টার আছে। সেখানে তিনি বারবার বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বাচ্চার করার জন্য তৎকালীন ক্যালকাটায় যে কনসুলেট ছিল তাদেরকে বারবার বারবার তাদেরকে বলেছে, এবং তারা খন্দকার মোস্তাকের সঙ্গে, তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে, মাহবুবুল চাষির সঙ্গে এবং অন্যান্য ব্যক্তি তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে, এমনকি জহুরুল কাইয়ুম তিনিও কিন্তু বঙ্গবন্ধু যাতে জীবিত থাকেন এবং তার হত্যাকাণ্ডের বিষয়ে তিনিও কিন্তু অবগত ছিলেন। মুক্তিযুদ্ধের ভিতরে সেটা সম্ভব হয়। মুক্তিযুদ্ধের পরে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র হেনরি কিসিঞ্জার করলেন, সেটার যদি উদাহরণ চান, 1 নম্বর উদাহরণ হলো সেটা হলো PL 480-তে আগে মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্য সাহায্য দিত। এটাকে বলা হতো খাদ্য অস্ত্র। যে সরকার পছন্দ হতো তাতে খাদ্য দিত। বাংলাদেশের টাকায় কেনা খাদ্য সাহায্য নয়, বাংলাদেশের টাকায় কেনা খাদ্য যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রামে আসবে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র সেই জাহাজগুলো ঘুরিয়ে অন্য দেশে পাঠাবে। বাংলাদেশে আসতো না। বাংলাদেশ তখন 74 সালে খাদ্য অভাব, প্রচন্ড দুর্ভিক্ষ অবস্থা আসতো, এবং ভারতে তখন প্রচন্ড ভাবে খাদ্য অভাব, তারা কোনো সাহায্য করতে পারে না। সোভিয়েট রাশিয়া খুব একটা সাহায্য করতে পারে না। এই অবস্থার ভিতরে বঙ্গবন্ধুর টোটাল হত্যাকাণ্ডের বা বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়া, ডিফেম করা এবং তিনি যে রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা প্রমাণ করেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্র নানাভাবে হয়েছে। তখন বাংলাদেশে পোস্টার ছিলেন, তিনি কিন্তু এই অগস্ট মাসেই বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেছেন। দেখা করে অনেক জায়গায় পোস্টার তার উদ্ধৃতি দিয়ে অনেকেই বলেন বঙ্গবন্ধুকে তিনি সতর্ক করেছিলেন। আমেরিকার দূতাবাসে দুটো ভাগ ছিল, একটা ছিল পাবলিকলি আর একটা আন্ডারগ্রাউন্ড। সিআইয়ের চিফ ছিলেন ফিলিপ সেরি। এই যেটা উনি বলেছেন দীপসুজের বইতে আছে, এগুলো বিস্তারিত আমি বলবো না। তবে আমি যে কথা বলতে চাই, বঙ্গবন্ধু ছিলেন বিশাল বাবা, বিশাল হৃদয়ের মানুষ, বিশ্বাস ছিল তার অখণ্ড। সেই সময় পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে যারা কাজ করেছেন তাদেরও তিনি ক্ষমা করে তার কাছাকাছি রেখেছে। যেমন ওই সময় আনসার বাহিনী, মুজাহিদ বাহিনী যিনি সংগঠিত করেছেন সর্দার সাহেব, তাকে তিনি 74 সনে তিনি NSA প্রদান করেন। শুধু তাই নয়, তিনি সেই সময় ব্রিগেডিয়ার রৌফ, যে পাকিস্তানের একনিষ্ঠ সেবাদার ছিলেন, তাকে সেই সময় তার দায়িত্ব ছিল সামরিক বাহিনীতে কি হচ্ছে, কি ষড়যন্ত্র হচ্ছে, এগুলো জানা। রৌফ সাহেবের ইন্টারভিউ আমি সেপেছি আমার বইটা। সেখানে উনি বলেছেন যে রৌফ সাহেব সেই সময় নাকি তাকে সরিয়ে দিয়ে কর্নেল জামিলকে ক্ষমতা দেওয়া হয়েছে। কর্নেল জামিল ক্ষমতা নেননি, রৌফ সাহেব ক্ষমতা ছাড়েননি, ছাড়বেন, এই অবস্থার ভিতরে এই হত্যাকাণ্ডটা ঘটে। এই সমস্ত লোককে সামনে রেখে, যেমন প্রশাসনের ক্ষেত্রে পুলিশ প্রশাসন, তারপর আরো ব্যবসায়ীদের ভিতরে অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই কনস্পিরেসি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আপনি জানতে পেরেছেন, আমি নাম দাম উল্লেখ করে প্রশাসনে কারা ছিলেন তার বিস্তারিত বিবরণ দিয়েছি, এবং কারা ব্যবসা বাণিজ্য করে খাদ্য সংকট আরো ঘনীভূত করার চেষ্টা করছেন তা দিয়েছি, এবং তার সাথে সাথে প্রশাসনের ভিতরে কারা ছিলেন তাও বলেছি। কিন্তু সেগুলো আমলে নেওয়া হয়নি। সে যাই হোক,
আপনার আপনার বইতে বইতে কিছু রাজনৈতিক নেতার দিকে ইঙ্গিত করা আছে। ইঙ্গিতটা স্পষ্ট করে আমি বলেছি। অধ্যাপক ইসুফের একটা ইন্টারভিউ আমি ছেপেছি, দেখবেন অধ্যাপক ইসুফারে, যিনি 10ই এপ্রিল যে স্বাধীনতার শরৎ আমরা গ্রহণ করেছিলাম, তার ভিত্তিতে মুজিবনগর সরকার যে 17 এপ্রিল গঠিত হলো, সেখানে তিনি চিফ হুইপ হিসাবে সেটা পাঠ করেছিলেন। বঙ্গবন্ধু সভায় শিক্ষামন্ত্রী ছিলেন। পরবর্তী তিনি বঙ্গবন্ধুর নির্দেশ অনুসারে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের কাছে গিয়েছেন। সৈয়দ নজরুল ইসলাম অত্যন্ত মেধাসম্পন্ন লোক ছিলেন, ইতিহাসবেত্তা ছিলেন। তিনি খুব অভিমান করে থাকতেন। ক্যাবিনেটের ভিতরে একমাত্র সৈয়দ নজরুল ইসলামকে বঙ্গবন্ধু আপনি বলে সম্বোধন করতেন। সে যাই হোক, সৈয়দ নজরুল ইসলাম খুব অভিমানী। তাকে অনেকক্ষণ বোঝানোর পরে ইস্যু বলে সাহেবকে বলেন, ওরা তো আমার কাছে আসছে, শেখ মুজিবকে সরাতে চায়, আমাকে বলে ক্ষমতা নেই। তখন ইস্যু বলে সাহেব বলেছিলেন, আপনি বঙ্গবন্ধুর কাছে যান। যে ওই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত হত্যাকারী যেহেতু নামটা আপনি বললেনই, আমাকেও বলেছেন যে ওনার কাছে যাওয়া হয়েছিল, তারা গিয়েছিলেন আর কি, কে গিয়েছিলেন সেটিও বলেছেন। আচ্ছা, তারপর এইসব কামরুজ্জামান সাহেবের সাথে আমার বন্ধু হাসান আলী তালুকদার এমপি ছিলেন, ঘনিষ্ঠভাবে যোগাযোগ ছিল। কামরুজ্জামান সাহেবের কাছে গিয়েছিলেন, এটিও সত্য। হ্যাঁ, ডালিম, মেজর ডালিম বলছিলেন আপনি রাষ্ট্রপতি হন। আর কর্নেল রশিদ তিনি গেছিলেন খন্দকার মোস্তাকের কাছে। একমাত্র মনসুর রায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি আজ করেছিলেন, কিন্তু ব্যবস্থা নিতে তার নির্দেশ আরো একজন গুরুত্বপূর্ণ নেতার কাছে গিয়েছিলেন, কর্নেল ফারুক গিয়েছিলেন, নামটা আমি উচ্চারণ নাই বা করলাম। সে যাই হোক, সেজন্য জাতীয় নেতাদের ভিতরেও এমনকি তাজউদ্দিন সাহেবের কাছে নানাভাবে সরাসরি না বললেও তখন এই ষড়যন্ত্র বিষয়টা এখন বিএনপি করেন, বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা, তিনি গিয়েছিলেন সম্ভবত তাজউদ্দিন আহমেদ সাহেবের কাছে। হতে পারে, বইয়ের ভিতরে আছে, যাক আপনি ওইগুলো তুলতেছে না। যখন কমিশন হবে, কমিশন করা উচিত। এবার শোকের মাসে এই সুবর্ণ জয়ন্তীতে আমার এবং আমাদের দাবি, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তার নীতি এবং আদর্শের প্রতি অটুট আছি, যারা আছেন তারা সকলের দাবি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের, শুধু হত্যাকাণ্ডের বিচারের জন্য একটা তদন্ত কমিশন গঠন করা হোক। সেই তদন্ত কমিশন নিয়ে আমরা পুরো চক্রান্ত এবং পুরো ষড়যন্ত্র বিশদ বিবরণ যাতে আমরা মানুষের সামনে প্রকাশ করতে পারি, এবং তাদের খুনিদের এবং তার সাথে সংশ্লিষ্ট যে কথা বলেছেন আমার প্রিয় ভাই, সেই হিসাবে তাদের বিচার। আমি আপনার কাছে পরে শুনতে আসবো, যেখানে আপনি আগের বার থেমেছিলেন যে জাতীয় চার মূলনীতির কথা, সংবিধানের কথা, সেটি শুনতে আসবো আপনার কাছে। মিস্টার মিনিস্টার, দেখেন এইখানে একটা জিনিস আবার মনে করিয়ে দিতে হয়, আমাদের দেশের বিদ্যমান আইনে কিন্তু বলা হয়েছে, যদি কোনো বেআইনি কর্মকাণ্ড সংগঠনের কোনো ষড়যন্ত্র হয়, সেই ষড়যন্ত্রের বিষয় যদি কাউকে জানানো হয় যে এই ষড়যন্ত্রটা আমরা করতেছি বা এই কাজটা আমরা করব, যে কাজটা আইনে স্বীকৃত না, যখনই তিনি জানবেন তার দায়িত্ব। আমার সিম্পল প্রশ্ন সেটি যে এই লোকটা তো প্রকাশ্যেই গিয়েছেন না, আমি সেটা বলছি যে বলছি, তখন কিন্তু আইন হচ্ছে তার দায়িত্ব, তিনি যারা এটাকে ঠেকাতে পারবেন, বন্ধ করতে পারবেন, তাদেরকে জানানো, এবং জানানো শুধু না, তার লিগ্যাল স্টেপস নিতে হবে। যদি তিনি স্টেপস না নেন, তাহলে তিনি যেটা জানলেন এবং নির্বাক থাকলেন বা মৌন থাকলেন, তার দ্বারা যদি কোনো অপরাধ সংগঠিত হয়, তাহলে সেই অপরাধে তিনি ওই সাইলেন্সের ভিতর থেকে তিনি কনসেন্ট দিয়ে অপরাধ সংগঠনে অ্যাবেটর হলেন, তাহলে তিনিও কিন্তু যে ঘটনা সংগঠিত হলো সেই ঘটনার সমদায়ে তিনি অভিযুক্ত হবেন। যেমন একটি হত্যাকাণ্ডে যিনি হুকুম দেবেন, তিনি কিন্তু যিনি হত্যাকাণ্ড সংগঠিত করবেন তারও যে অপরাধ, আর যিনি হুকুম দিলেন বা প্ররোচনা দিলেন তিনি অপরাধ। এই ক্ষেত্রে কিন্তু কনস্পিরেসির ধারাবাহিকতায় যে অপরাধ সংগঠিত হয়েছে, কনস্পিরেসি কিন্তু শুরু হয়েছে অনেক আগের থেকে, যারা জানলেন তাদেরও কিন্তু দায়িত্ব ছিল এটাকে বন্ধ করা বা লিগ্যাল স্টেপস নেওয়া। সেটা যারা নেন নাই, আমি একজন আইনজীবী হিসাবে, নাগরিক হিসেবে বলবো, অপরাধ তো তারাও করেছেন।
আইনের আওতায় তারাও আসা খুব সঙ্গত ছিল। এখন অনেক প্রতিকূলতার ভিতরে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, যেটাকে জিয়াউর রহমান 1979 সালের 9 জুলাই আইনে পরিণত করলেন তার নিজ স্বাক্ষরে, এই প্রতিকূলতা মোকাবেলা করার পরে ইন্ডেমনিটি বাতিল হওয়ার পরে অনেকে করেন যে জিয়ার নামটা আসে, জিয়া তখন ডেপুটি চিফ, তখনকার আর্মি চিফ বা অন্যান্য ফোর্সের চিফ, রক্ষী বাহিনী প্রধান বা তৎকালীন রাইফেলসের প্রধান, তাদের নাম কেন আলোচনার মধ্যে আসে না? পুলিশের প্রধান, তারা তো সকলেই দায়িত্বে ছিলেন তখন। না, এখন এইখানে একটু ডিফারেন্ট আছে। ডিফারেন্ট হলো মানে কমান্ড তো যাদের হাতে ছিল তাদের নাম কেন বলা হয় না? তৎকালীন বিডিআর এর যারা, বিডিআর কিন্তু এখানে ডিপ্লয়েড ছিল না, ডিপ্লয়েড ছিল না, কিন্তু পুলিশের রেসপন্সিবিলিটি ছিল প্রোটেকশন ইনশিওর করা। নিশ্চয়ই জানেন যে তৎকালীন এই বাহিনী প্রধানরা সবাই নতুন সরকারের, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে সরকার খন্দকার মোশতাক, সেই সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাই ছিলেন। আমি কিন্তু বিগিনিং এ কথাটাকে একটু ইঙ্গিত দিয়ে বলছিলাম যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার পরে, ধরেন এখানে একটা অগ্নিকাণ্ড হলো, একজনের দ্রুত এখান থেকে চলে গেল, অন্য কাউকে দেখা যায়নি, সেই কনসিকুয়েন্সটায় তাকেই কিন্তু আমাদের দেশে যে সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স সেটাই বলে যে তিনি সংগঠন করে ওখান থেকে গেছেন। ডাইরেক্ট এভিডেন্স অনেক সময় রং হতে পারে, কিন্তু সার্কুমস্টেন্সিয়াল এভিডেন্স রং হয় না। এই ক্ষেত্রে ষড়যন্ত্রের ধারাবাহিকতা যারা জড়িত এবং কনসিকুয়েন্সে যারা ইললিগাল টার্মসকে ওয়েলকাম করেছেন, তাদের লিঙ্ক অফ চেইন এভিডেন্সে যেটাকে বলে লিঙ্ক অফ চেইন কিন্তু এখানে থাকে। খুনি সরকার প্রধানকে বা তারা যারা অপরাধ করেছে তাদেরকে নিয়ে যারা রেডিও সেন্টারে গেলেন, যারা বঙ্গভবনে গেলেন, টেলিভিশন সেন্টার গেলেন, তাদেরকে যারা ওয়েলকাম করলেন, এবং ওয়েলকাম কেউ যদি অস্ত্রের মুখে করে তার দৃশ্য একরকম, আর কেউ যদি প্রাঞ্জলভাবে করে থাকেন তার অবস্থাটা আর একরকম। যেমন জাতীয় 4 নেতা করেননি, তাদের মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। যারা এটার ভিতরে ইনভলভ ছিলেন, সেটা পুলিশ প্রধান হন, সেনা প্রধান হন, অন্যান্য যারাই ছিলেন, আমি তো মনে করি যদি আমি আইনের সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গায় আসি, বন্দুকের মুখে রাজি করানো যায়নি। আমি ওই সাক্ষাৎকার থেকে অন্তত 2-3 জন নেতার নাম আমি শুনেছি, আমাকে বলেছেন ওনারা যে তাদেরকে কোনোভাবেই মানানো যায়নি, জাতীয় 4 নেতার বাইরেও এরকম আরো। না, সেটা আপনি যে একজন আত্মস্বীকৃত খুনির ইন্টারভিউ নিয়েছেন, তারা বলছে যে বন্দুকের নলের মুখেও আমরা কয়েকজনকে রাজি করাতে পারিনি, তাহলে অন্যরা রাজি হলেন কেন? এবং তারা তো রিজাইনও দেননি। তারা যতদিন মোস্তাক ছিলেন তার সঙ্গে তারা ক্যাবিনেটে ছিলেন। তারা যদি বুঝতাম যে না ছেড়ে চলে আসছেন বা অজ্ঞতা দেখিয়েছেন বা অন্য কোনো অপারগতা দেখিয়েছেন, তারা কিন্তু সেটা দেখেন না, তারা এনজয় করেছেন, তারা বেতন নিয়েছেন, বেনিফিট নিয়েছেন, এবং একইভাবে কিন্তু এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এখন যেটা আমি বলছিলাম যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করা কঠিন অবস্থা ছিল, তার বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে রিট পিটিশন হলো, রিটে দীর্ঘদিন শুনানি হলো, রিট পিটিশনের ডিসিশন হওয়ার পর আবার অ্যাপিলেট ডিভিশনে গেল, অ্যাপিলেট ডিভিশনে কিন্তু এটাকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করার পর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারে পথ পরিক্রমা প্রশস্ত হলো। সেখানে কিন্তু অনেক তথ্য উপাত্ত পাওয়া কঠিন হয়ে গেছিল, এবং পরিবেশটা কিন্তু ভীষণ প্রতিকূল ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনেকেই কিন্তু বলছিলেন এগুলো দরকার নাই, কারণ আমরা আশপাশে তো দেখি যে বেনজির ভুট্টোর জায়গাতে দেখি, জুলফিকার আলী ভুট্টোর হত্যাকাণ্ডের জায়গা দেখি, আমরা বন্দরনায়কের ঘটনা দেখি, আমরা অনেক দেশের অনেক ঘটনা দেখি, এবং সাবসিকুয়েন্টে তো বাংলাদেশে দেখি যে খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার কিন্তু তিনি করেন নাই। এরকম সিচুয়েশনের ভিতরে কিন্তু শেখ হাসিনাকে করতে হয়েছে। আমি সাইদ ভাইয়ের সঙ্গে একমত, যদি ফার্দার ইনভেস্টিগেশন করে কোর্টে চার্জশিট দেওয়া নাও সম্ভব হয়, তাহলে ইতিহাসের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে না যদি আমরা পরিষ্কার একটা চিত্র সামনে নিয়ে আসি যে এই ঘটনায় পুলিশ প্রধানের কি ভূমিকা ছিল, সেনা প্রধানের কি ভূমিকা ছিল, পলিটিক্যাল উইংয়ে যারা দায়িত্বে ছিলেন তাদের কি ভূমিকা ছিল, সেই সময় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ পলিটিক্যাল লিডাররা কে কার কাছে ছিলেন, কে নির্বিঘ্নে ছিলেন, কে আক্রমণের শিকার হন নাই, কে পরবর্তীতে কি স্টেটমেন্ট দিয়েছেন, সবকিছু মিলে তাদের স্বরূপটা উন্মোচন করা না হলে ইতিহাসের কাছে একটা দায়বদ্ধতা থেকে থাকবে। একটা জিনিস আমার কাছে মনে হয় জুলুর ভাই, যে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ধ্বংস করার জন্যই কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হয়। ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করতে গেলে রাসেলকে করা লাগতো না, তার পুত্রবধূদেরকে হত্যা করা লাগতো না। একই ধারাবাহিকতা কিন্তু 2004 সালের 21 আগস্ট যে বঙ্গবন্ধুর অসমাপ্ত যে জায়গাটা আছে, তার কন্যা এবং তার দলবল সহ তাকে হত্যা করা, এবং একই ধারাবাহিকতা কিন্তু আমরা দীর্ঘ পথ পরিক্রমায় সব জায়গায় দেখি যে এগুলো চলেছে। এরা কিন্তু নিঃশেষ হয়নি। আমাদের একটা নাটকে দেখছিলাম, আসাদুজ্জামান নূর বলছিল যে বারেকেরা মরে না, বারবার এগেইন ফিরে আসে। এই বিশ্বাসঘাতকরা এরা কিন্তু 71 সালে যারা যে সেন্টিমেন্ট নিয়ে রোল প্লে করেছে, 75-এ করেছে, 2004 21 আগস্ট করেছে, তার পরবর্তীতে বিভিন্ন সময় করছে, এরা কিন্তু নিঃশেষ হয়নি। হয়তো একজন ব্যক্তির পরিবর্তন হয়েছে, ওই চিন্তা চেতনার মানুষরা কিন্তু বিদ্যমান আছে, তাদের প্রজন্ম বিদ্যমান আছে। সে কারণে
জরুরিভাবে, এবং শেখ হাসিনার সময় যদি এটা একটা কমিশন গঠন করে স্বরূপটা উন্মোচন করা না হয়, আমার তো মনে হয় আর কেউ কোনো দিন করবে না। প্রফেসর আবু সাইদ। যে আমি উনি যে কথা বলেছেন দ্বিমত করার কোনো অবকাশ নাই। তবে আমার ব্যক্তিগত একটা ঘটনা বলি। আমার অত্যন্ত নিকট আত্মীয়, উনি ক্যালকাটা গিয়েছিলেন অগাস্টের প্রথম সপ্তাহে। সেখানে ডালিমরা গিয়েছেন ক্যালকাটা, গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কনসাল ছিলেন তাদের সঙ্গে ডালিমরা বৈঠক করেছেন। তখন ওই ডালিমের সঙ্গে আমারও আত্মীয় দেখা হয়। তিনি বলেছিলেন যে তোমার আত্মীয় গভর্নর হতে যাচ্ছে, এ পর্যন্ত যেতে পারবে না, তার আগে বঙ্গবন্ধু সরকার থাকবে না। উনি এসে যখন কথা বললেন তখন 8 তারিখ 8 আগস্ট, সম্ভবত আমার বইতে লেখা আছে, এসে বললেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। কারা করবে? ডালিমরা করবে। এ কথা শুনে আমি তখন এমপি হোস্টেলে থাকতাম, সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলী সাহেবের কাছে গেলাম। উনি পাবনার লোক, আমিও পাবনার লোক। উনি বসেছেন। আমি যখন সব লোকজন চলে যাওয়ার পর আমি যখন বললাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে, অতি বিপ্লবী শক্তি এবং তালিমরা এরকম চিন্তা ভাবনা করছে, এটা আমি শুনেছি আমার আত্মীয়ের কাছে। উনি চেয়ার থেকে স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠলেন। অগাস্ট মাস, তখন ভিসা মাথায় নিয়ে গেলেন আমাকে তার রুম থেকে, আমার হাত ধরে শুধু পায়চারি করছে। আর ওনার অর্ধটাক মাথায় ঘাম হচ্ছে শীতে, উনি ঘাম মুছছেন আর আমার হাত চলে ধরে ফেলছেন। এই করে অনেক করার পরে আমি বলেছিলাম এই কথাটা, একটা বঙ্গবন্ধুকে হত্যা করবে এবং মুশতাক সেখানে প্রেসিডেন্ট হবে। মনসুর ভাই অনেকক্ষণ এরকম ঘোরাঘুরির পরে আমাকে বললেন যে না, মুশতাক করবে না, হয়তো তাজউদ্দিন করবে। পরবর্তীকালে তার মানে প্রমাণিত হয়েছে। তিনি, তার কাছে ওই তথ্য একভাবে না একভাবে গেছে। হ্যাঁ, শুধু তাই না, সম্প্রতি আমাদের পঙ্কজ ভট্টাচার্য র্যাব কর্মী, তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন, তিনি আজও জীবিত। তিনি ইন্টারভিউ বলেছেন 13 তারিখ বা 14 তারিখে তিনি বঙ্গবন্ধুর সাথে দেখা করে বলেছিলেন যে শোনা যাচ্ছে যে সরকার উৎখাত হবে এবং আপনার উপর আঘাত আসবে। বঙ্গবন্ধু বলছে আমাকে নিয়ে চিন্তা করিস না, তোরা ভালো থাকিস, সাবধানে থাকিস। এই যে বঙ্গবন্ধুর অখণ্ড বিশ্বাস বাঙালি জাতির উপরে, মানুষের উপরে, এই বিশ্বাস ভঙ্গ করেছেন কাছের মানুষ আমরা যারা, তারা যেমন আজকে রাষ্ট্রের 4 মূলনীতি। বঙ্গবন্ধু সারা জীবনের অর্জিত যদি স্বপ্ন সাধনা থাকে, এই রাষ্ট্রের 4 মূলনীতি। যেমন বাঙালি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকে সমুন্নত করেই তিনি ভাষা, সাহিত্য, সংস্কৃতি থেকে আরম্ভ করে বাঙালির আত্মজাগরণ, আত্ম উদ্বোধনের ঘটনা ঘটিয়েছে। গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছে, সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, সেজন্য সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, অসাম্প্রদায়িক রাজনীতির জন্য তিনি সব মানুষ এক, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক। এই মানুষ সব, সেজন্য ধর্ম নিরপেক্ষতা এনেছিলেন এবং দুঃখী মানুষের মুক্তির জন্য তিনি শোষণ, সমাজতন্ত্র, সমাজতন্ত্রের কথা রাষ্ট্রের 4 মূলনীতিতে উল্লেখ করার জন্য আমরা যারা খসড়া সংবিধান রচনায় ছিলাম, এখন আমরা 3 জন জীবিত আছি, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমির ইসলাম এবং নগণ্য ব্যক্তি হিসেবে আমি ঘনিষ্ঠ ছিলাম। সে যাই হোক, সেখানে আমরা লিপিবদ্ধ করেছিলাম এই যে বিষয়গুলো। সেই রাষ্ট্রের মূলনীতি কোথায় গেল? আমরা বঙ্গবন্ধুর আদর্শের কথা বলি, কিন্তু বঙ্গবন্ধুর নামাবলী গায়ে দিয়েই ত্রাণ চুরি করছে, লুটপাট করছে, বালু চুরি করছে, আজকে ব্যাংক লুট করছে, বিদেশে টাকা পাঠাচ্ছে। কি করছে না? সবকিছু খেয়ে নেব, আমি নেব, আবার মুখে বঙ্গবন্ধুর আদর্শের কথা
আমরা প্রতিনিয়ত বলছি, প্রতিনিয়ত তাদের মুখে শোনা যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনার ভিতরে যদি যদি আমাকেও ক্ষমতায় বসিয়ে দেন, রাষ্ট্র কাঠামো যেভাবে আজকে আছে, রাষ্ট্র পরিচালনা যেভাবে হচ্ছে, শাসন কার্য যেভাবে সংগঠিত হচ্ছে, সেখানে যে দল বা কাউকে যদি বসিয়ে দেন, রাষ্ট্র ভালো করে চালাতে পারবে না। আজকে রাষ্ট্র ব্যবস্থা কিন্তু সেই পর্যায়ে গেছে। তাহলে কি বঙ্গবন্ধু দূরদৃষ্টি সম্পন্ন, প্রথমে বলছিলাম দার্শনিক নেতা ছিলেন। তিনি দেখেছিলেন বাঙালি জাতির ইতিহাস পড়ে তারা কিভাবে বারবার দোদুল্যমান হয়ে বারবার নিজেরা পিছিয়ে গেছে। সেজন্য তিনি বলেছিলেন যে আমি সিস্টেম পরিবর্তন করতে চাই। এই সিস্টেম পরিবর্তন ছাড়া এদেশের মানুষের কোনো উন্নতি হবে, মঙ্গল হবে, দুঃখী মানুষের মুক্তি হবে, এটা আমি বিশ্বাস জি, করি না। প্রফেসর আবু সাইদ, আমি একটু আসবো আবার আপনার কাছে। আমরা একেবারে শেষ মুহূর্তে, আমি শেষ কথা শুনতে আসছি আপনার কাছে। মিস্টার মিনিস্টার, জাস্ট 2-3 মিনিট সময় আপনার জন্য শেষ করবার। দেখেন, আমরা এখন শোকাবহ 15ই আগস্টের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। সাইদ ভাই যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, এটা নিয়ে আলোচনা করতে বড় ক্যানভাসে দরকার। যে এখন রাষ্ট্র এমনভাবে পরিচালিত হচ্ছে, এখন যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় কেউ পারবে না বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে। আমি যদি সিম্পল করে বলি, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠভাবে সাইদ ভাইরা তার কাছে ছিলেন। আমার বঙ্গবন্ধুর সঙ্গে ওইভাবে ঘনিষ্ঠ থাকার সুযোগ হয়নি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে বাংলাদেশটা সৃষ্টি হয়েছিল, সেই বাংলাদেশের খাদের ভিতর পড়ে যাওয়া বাংলাদেশকে 96-এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দীর্ঘ 19 বছরের আন্দোলন সংগ্রামের ভিতর থেকে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশটাকে ফিরিয়ে এনেছেন। রাজাকার শাসিত বাংলাদেশ থেকে মুক্ত করেছেন। বাংলাদেশে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ থেকে উত্তরণ ঘটেছেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা পায় সেটাকে নিশ্চিত করেছেন। দেশের শতভাগ বিদ্যুতায়িত ব্যবস্থা করেছেন। দেশের প্রত্যেকটি মানুষের যাতে আবাসন ব্যবস্থা থাকে সে ব্যবস্থা করেছেন। বিনা বেতনে প্রত্যেকে পড়তে পারে, তাকে বিনা বেতনে শুধু স্কুলে কলেজে পড়া না, তার বইপত্র সরবরাহ করা, একটা মানুষ যেন না খেয়ে না থাকে সে ব্যবস্থা করা, অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন, সব কিছু মিলে বাঙালি জাতিকে, বাংলাদেশকে উন্নয়নের যে একটা রোল মডেলে পরিণত করেছেন। হ্যাঁ, প্রশাসন নিয়ে অনেক আলোচনা হতে পারে, দুর্নীতি আলোচনা হতে পারে, অব্যবস্থাপন নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সাইদ ভাই যেভাবে বললেন যে এখন যে অবস্থায় নিয়ে আসা হয়েছে কেউরি বসাইলে আর কিছু করতে পারবে না, তাহলে তো আমার মনে হয় মঙ্গল গ্রহ থেকে কেউরি নিয়ে আসা ছাড়া আর কোনো উপায় নাই। কিন্তু 50 বছরের বাংলাদেশে, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বঙ্গবন্ধু তো বিপন্ন অবস্থার ভিতর থেকে শুরু করেছিলেন, তাকে হত্যা করে পথ রুদ্ধ করা হয়েছিল। শেখ হাসিনা আসার পরে যেটা হয়েছে, অতীতে অনেক প্রাইম মিনিস্টার আসছেন, রাষ্ট্রপতি আসছেন, বাঙালি জাতির চাহিদার জায়গাটাকে এই জায়গায় নিয়ে আসার মতো সমৃদ্ধ অর্থনৈতিক সূচক থেকে বলেন, মাথাপিছু আয় বলেন, গড় আয়ু বৃদ্ধি বলেন, মৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো থেকে শুরু করে তিনি যেখানে নিয়ে আসছেন, এটা অন্য কারো পক্ষে সম্ভব হয়নি। ও ক্যানভাসে আলোচনা করতে গেলে আর একদিন বসি সাইদ ভাই, আপনাদের যে কনসেপ্ট সেটা নিয়ে আমরা বসতে পারি। আপনার এখন যে দলটি করেন ডক্টর কামাল হোসেন, তার যে রাজনৈতিক কনসেপ্ট নিয়ে সেটা আমরা আলাপ করতে পারবো। কারণ তিনি তো একটা জোট করে ফেলেছিলেন কাদের সঙ্গে, জামাতের সঙ্গে টেকনিক্যাল লিঙ্কের জোটে। উনি ওই দলে নেই এখন। না না, সাইদ ভাই গণফোরামের নেতা হিসেবে আমার সঙ্গে একদিন আগে একটা প্রোগ্রামের ভিতর সাইদ ভাইকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে গণফোরামের নেতা হিসেবে। আমি জানি না সাইদ ভাই এখন ওখানে আছেন কিনা। সেই জায়গার থেকে যুদ্ধ অপরাধীদের বিচারের কথা বলেন, তাদের দাম্ভিকতা চূর্ণের কথা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচারের কথা বলেন, জেল হত্যার খুনিদের বিচারের কথা বলেন, বুদ্ধিজীবী হত্যার বিচারের কথা বলেন, এইগুলো তো শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে, এইটা কেউ করতে পারেন নাই। এই যে দৃশ্যগুলো আমার মনে হয় সাইদ ভাই আপনার দৃষ্টি আসা দরকার। অধ্যাপক আবু সাইদ, আমি একেবারে শেষ মুহূর্তে, জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য। যাক, মঙ্গল গ্রহ থেকে রেজাল্ট কোনো হিসাবে আনা দরকার নাই। সিস্টেম যদি পরিবর্তন করি, এই যে গ্লাসে যদি আমার 1 পোয়া পানি আটে, সেই গ্লাস দিয়ে আপনি বেশি পরিমাণ পানি মাপতে পারবেন একসাথে। সিস্টেম যদি পরিবর্তন না করে, স্থানীয় সরকার আমরা করেছিলাম, আজকে এই সেক্রেটারিয়েট কি প্রয়োজন এত, আবার সুপার সেক্রেটারিয়েট, প্রধানমন্ত্রীর কার্যালয় কি প্রয়োজন এত, এগুলো যে সব ডিসেন্ট্রালাইজ করে। আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থাকার দরকার আছে? বঙ্গবন্ধু তো গভর্নর সিস্টেম করে, সিস্টেম পরিবর্তন করে, দুঃখী মানুষের মুক্তির জন্য শোষিতের গণতন্ত্র করে তিনি পথ দেখিয়ে গেছেন। মঙ্গল গ্রহতে আনার দরকার নাই। আপনি সিস্টেম পরিবর্তন করে যদি জেলা পর্যায়ে জেলা সরকার গঠন করেন,
এবং নির্বাচিত সরকারকে ওখানে ক্ষমতায়ন করেন, তারা নিজস্ব বাজেট যদি করতে পারে এবং সেই বাজেটের চাহিদা করার থেকে আরম্ভ করে সবগুলো যদি করার আংশিক হলেও তারা যদি অধিকার হয়, তাহলে দেখবেন এখানে দুর্নীতি কমে যাবে এবং এখানে আপনি যেগুলো বললেন, যেগুলো আমাদের ঘাটতি রয়েছে, সেই ঘাটতিগুলো, আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি সিস্টেমের কথা বলছি। এই সিস্টেমে আপনাকে যদি ওই সিস্টেম করে বসিয়ে দেওয়া হয়, তাহলে আপনিও নিশ্চিত আপনার জেলাকে ক্ষমতা সম্পন্ন একটা জেলা সরকার যদি গঠিত হয়, উপজেলা সরকার যদি গঠিত হয়, জনগণের প্রতিনিধিত্ব নিয়ে, জনগণের অংশীদারিত্ব নিয়ে, জনগণকে সাথে নিয়ে, তাহলে অবশ্যই আজকে যে অব্যবস্থা চলছে, করোনা আমাদের দেখে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থার হাল নাই, আজকে কৃষি ব্যবস্থায় নানা ধরনের বিশৃঙ্খলা, পণ্যের অভাব, পণ্য মূল্যের অভাব, নানা কিছু আজকে এই অবস্থায়। আমি শেষ করব এই বলে, সেটা হলো আমাদের সিস্টেম পরিবর্তন মাস্ট। এই সিস্টেম পরিবর্তন ছাড়া এ দেশকে লুটপাট এবং দুর্নীতি থেকে মুক্তি করা সম্ভব নয়। বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, জাতীয় ঐক্য করতে হবে। এই জাতীয় ঐক্য করেই আজকে আমাদেরকে এগিয়ে যেতে হবে একটা সিস্টেম প্রবর্তন করার জন্য। সব দল, সব মতের মানুষকে একসাথে করে আসুন আমরা স্বপ্নের সোনার বাংলা, যে অর্থে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, সেই রক্ত বীজে উদ্দীপ্ত হয়ে আবার শপথ গ্রহণ করি জাতি রাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আরাধ্য স্বপ্ন এবং সাধনা আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ। 30 সেকেন্ডস। দেখুন, সব দল সৎ মতে সকলকে আমরা ঐক্যবদ্ধ করার কোনো সুযোগ এই দেশে নাই। মুক্তিযুদ্ধের স্বাধীনতোত্তর পক্ষে বাংলাদেশকেও কিন্তু এক শ্রেণী দুই কুকুরের লড়াই বলে 16 জন গণপরিষদের সদস্যকে হত্যা করা হয়েছিল। জনগণের ঐক্য সৃষ্টি করার দরকার, সে জায়গায় চেষ্টা চলছে এবং আমার বিশ্বাস এই ধারাবাহিকতা আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে পরিপূর্ণতা দিতে পারব। অনেক ধন্যবাদ মিস্টার মিনিস্টার সমর আল করিম এবং প্রফেসর ডক্টর আবু সাইদ আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, কথা হচ্ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে। আগামীকাল জাতীয় শোক দিবস। আমার অতিথিরা এই বিষয়ে একমত যে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের বিচার হয়নি, এবং যে জন্য ওনারা মনে করেন যে এটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা দরকার। একেবারে শেষ প্রান্তে এসে বর্তমান বাস্তবতার নিরিখে ব্যাখ্যা করে প্রফেসর আবু সাইদ বলবার চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধুর সেই আদর্শ আজকে কোথায়। অনেক ব্যত্যয় বিচ্যুতির কথা তিনি বলেছেন। বিপরীতে মন্ত্রী সমর রেজাউল করিম তিনি বলেছেন এইসব সমস্যার এভাবে সমাধান করতে হলে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে। অধ্যাপক আবু সাইদ বলছিলেন যে মঙ্গল গ্রহ থেকে লোক আনতে হবে না, সিস্টেমটা পরিবর্তন করলেই আসলে সমস্যার সমাধান হবে। এই সব বিতর্কে আমরা না জড়াই, বরং আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে যা দিয়েছেন তার জন্য আমাদের সবটুকু ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা তার প্রতি। তার আত্মার শান্তি, বিদেহী আত্মার শান্তি কামনা করছি। সেই সঙ্গে তার সঙ্গে যারা সেদিন প্রয়াণবরণ করেছেন সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, এবং পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।